প্রফেসর উজান চৌধুরী লেখিকা বন্যা শিকদার পর্ব ৫৬। বাসায় ফেরার পর থেকেই মৌ নিজেকে নিজের বেডরুমে গুটিয়ে নিয়েছে। সে ক্রমাগত উজানের চওড়া বুকে মুখ গুজে ডুকরে কেঁদে উঠছে। উজান তাকে নিজের বাহুডোরে আগলে রেখেও কোনোভাবেই শান্ত করতে পারছে না। শান্ত করবেই বা কীভাবে? মেয়েটার উপর দিয়ে কি আজ কম বড় মনের ঝড় বয়ে গেছে? ঘটনার আকস্মিকতায় আর মৌয়ের এমন পরিস্থিতি দেখে চৌধুরী বাড়ির সবাই উজানকে বেশ ধমকাধমকি ও বকাবকি করেছেন। কেন সে আগে থেকেই কলেজে মৌয়ের পরিচয়ের বিষয়টা সবাইকে জানিয়ে রাখেনি। কিন্তু সেসব ধমক দিয়ে উজানের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। সে কেবল ভাবছে কীভাবে তার এই ছোট্ট ও নরম মনের পাখিটাকে আবার স্বাভাবিক করে তুলবে। উজান পরম মায়ায় মৌয়ের মুখের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিল। তারপর একেবারে নিচু স্বরে ডেকে উঠল, পিচ্চি বউজান। অপেক্ষার পর অপর পাশ থেকে কোনো উত্তর এলো না, কেবল হালকা ফুঁপিয়ে ওঠার শব্দ পাওয়া গেল। পিচ্চি, একটুও কথা বলবে না তোমার এই বরটার সাথে? সরি জান, আই অ্যাম রিয়েলি সরি। প্লিজ অন্তত একটাবার কথা বলো। তুমি এভাবে চুপচাপ নিঃশব্দে কান্না করলে যে আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। তবুও মৌ চুপ। তার কোনো সাড়া শব্দ নেই। উজান এক গভীর দীর্ঘশ্বাস ফেলে আর জোরাজুরি করল না। পরম ভালোবাসায় মৌয়ের ঘন নরম চুলগুলোর মাঝে আঙুল চালাতে লাগল, যেন নিজের উষ্ণ ছোঁয়ায় বউয়ের মনের ক্ষতটুকু জড়িয়ে দিতে চায়। হঠাৎই মৌ নিজের চোখ দুটো তুলে উজানের চোখের দিকে তাকালো। সেই মায়াবী চোখে তখনও জলের ধারা চিকচিক করছে। উজান নিজের হাতে বুড়ো আঙুল দিয়ে খুব যত্নে সেই অশ্রু মুছে দিল। তারপর উজানের আর্দ্র কপালে কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে আওড়াল, জান, খুব বেশি কষ্ট হচ্ছে তাই না? মৌ এবার আর আবেগ চেপে রাখতে না পেরে আবার ডুকরে কেঁদে উঠল। কষ্ট, ভীষণ কষ্ট হচ্ছে আমার। ওরা খুব খারাপ প্রফেসর সাহেব, ওরা খুব খারাপ। ওরা আমাকে কত নোংরা আর বাজে বাজে কথা শুনিয়েছে। আমি চুপচাপ দাঁড়িয়ে ওদের সব বিষাক্ত কথা শুনেছি। একটুও টু শব্দ পর্যন্ত করিনি আমি। উজান ব্যথিত চোখে তাকিয়ে বলল, কেন এত কষ্ট সহ্য করতে গেলে বলো তো? উজান চৌধুরী তোমার আইনসম্মত বর হয়, এ কথা সোজা মুখের উপর বলে দিলেই তো সব মিটে যেত। তাহলে তো আর কেউ তোমাকে এমন কটু কথা শোনানোর সাহস পেত না। মৌ উজানের শার্ট দুই হাতে আঁকড়ে ধরে ভেজা গলায় জবাব দিল, কিন্তু আমি কিভাবে ওদের বলতাম বলুন? আমি তো আপনাকে প্রমিস করেছিলাম যে কলেজে আমাদের বিয়ের কথা কাউকে ঘৃণাক্ষরও বলবো না। তবে আমি কিভাবে আপনার কথার অবাধ্য হয়ে ওদের সত্যিটা বলে দিতাম? আমি তো স্রেফ আমার প্রফেসর সাহেবকে দেওয়া প্রমিসটা রক্ষা করার চেষ্টা করেছিলাম। কথাটা শোনা মাত্র উজান অসহায় ও অপরাধীর দৃষ্টিতে মৌয়ের দিকে তাকালো। মেয়েটি স্রেফ তার দেওয়া ছোট্ট একটা কথা বা প্রমিস রক্ষা করার জন্য পুরো কলেজের সামনে অত বড় অপমান আর মানসিক অত্যাচার নীরবে সহ্য করে গেলেও উজান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মৌয়ের নরম চিবুকটা আলতো করে ধরে নিজের দিকে ঘোরালো। পরম আকুলতায় তার গালে ও চিবুকে গভীর ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর নিজের মাথাটা মৌয়ের কাঁধে নুইয়ে দিয়ে রুদ্ধ কণ্ঠে আওড়াল, সরি জান, সব আমারই ভুল ছিল। আমার অনেক আগেই সবাইকে বলে দেওয়া উচিত ছিল যে তাসফিয়া মৌ চৌধুরী শুধু এই উজান চৌধুরীর ওয়াইফ। ট্রাস্ট মি জান, আমার আর কখনো এমন ভুল হবে না, প্রমিস। আপনি কষ্ট পাচ্ছেন কেন বলুন তো? ভুল তো আসলে আমারই ছিল। আমি নিজেই তো বোকার মতো হুটহাট আপনার কেবিনে চলে যেতাম।
উজান মৌকে আরও গভীর আবেশে নিজের বুকের সাথে জড়িয়ে রেখে নিচু গলায় আওড়ায়, এটা একদমই কোনো ভুল নয় পিচ্চি, তোমার বরের কাছে তুমি আসবে, এতে ভুলের কি আছে? এবার কান্না থামাও তো, তোমার চোখে এভাবে জল দেখলে আমার একটুও ভালো লাগে না। মৌ জল ভরা ছলছল চোখে উজানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তাহলে কি ভালো লাগে আপনার? তোমাকে তোমাকে ভীষণ ভীষণ ভালো লাগে, তা তুমি ধারণাও করতে পারবে না। একজন নেশাগ্রস্ত লোক যেমন নেশার দ্রব্য ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনি উজান চৌধুরীও তোমাকে ছাড়া একদম অচল। এতক্ষণের জমাট বাঁধা বিষাদের পর এতক্ষণে মৌয়ের ঠোঁটের কোণে সামান্য এক চিলতে মিষ্টি হাসির রেখা খেলে গেল, কিন্তু সেই হাসির আমেজ শেষ হতে না হতেই উজান হুট করে বলে উঠল, বিড়ালের বাচ্চা। মৌ সাথে সাথে ভুরু কুঁচকে কটমট চোখে তাকালো। উজানকে এভাবে বাঘিনী রূপে তাকাতে দেখে উজানের মুহূর্তেই যেন হাওয়া বের হয়ে যাওয়া বেলুনের মতো চুপসে গেল। সে সুবোধ বালকের মতো নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে মিনমিন করল, এমন হিংস্র চোখে তাকাও কেন? আমি কি খুব মিথ্যা কিছু বললাম? তুমি তো সত্যিই আমার আদুরে বিড়ালের বাচ্চা, নয়তো কথায় কথায় এত অভিমান করো কেন? আচ্ছা শোনো না, আমার না একটা জিনিস ভীষণ চাই। কি চাই? মৌ একটু ভুরু উচালো। আমার মিসেসকে চাই, ঠিক ততটা কাছে চাই যতটা কাছে পেলে আমাদের মাঝে সুতো পরিমাণ দূরত্ব আর অবশিষ্ট থাকবে না। কথাটা বলেই উজান আচমকা মৌয়ের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে দিল। মৌ চমকে ওঠার আগেই উজান তার পুরো মুখমণ্ডল পরম ভালোবাসায় চুম্বনে ভরিয়ে তুলল। সে খানিকটা ঝুঁকে যখনই মৌয়ের ঠোঁটের দিকে এগুতে যাবে, ঠিক তখনই ড্রয়ারের উপর রাখা ফোনটা হঠাৎ কর্কশ শব্দে বেজে উঠল। বিরক্তিতে মুহূর্তেই উজানের চোখ মুখ কুঁচকে গেল। রাত খুব বেশি হয়নি ঠিকই, কিন্তু এমন এক ব্যক্তিগত ও নিবিড় মুহূর্তে এই অসংবেদনশীল হস্তক্ষেপ তার একদমই অপছন্দ। মৌ উজানের বিরক্ত চেহারা দেখে মুখ টিপে হেসে দিল। উজান অমনি চোখ রাঙিয়ে তাকাতেই মৌ ভয়ে থমকে গেল। উজান অনিচ্ছা সত্ত্বেও বিরক্তিকর দৃষ্টি নিয়ে ফোনটা তুলে নিল। রিসিভ করতেই অপর পাশ থেকে ভেসে আসা খবরটা শুনে তার পুরো শরীর এক লহমায় শক্ত হয়ে গেল। হোয়াট? হাউ ইজ ইট ইভেন পসিবল? উজানকে এভাবে আকস্মিক চমকে উঠে দাঁড়িয়ে পড়তে দেখে মৌ ভীষণ ঘাবড়ে গেল। লোকটা ফোনে এমন কি শুনল যার জন্য মুহূর্তের মধ্যে ফর্সা মুখের রং একদম ফ্যাকাশে হয়ে গেল। উজান তড়িঘড়ি মৌকে বিছানায় রেখে সরে যেতে চাইলে মৌ ভয়ে দু হাত দিয়ে বরের শার্ট শক্ত করে খামচে ধরল। উজান সাথে সাথে ধমকে গেল। সে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে মৌয়ের ভেজা কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দ্রুত ফিসফিসিয়ে আওড়াল, জান, আমাকে এক্ষুনি একবার বের হতে হবে। তুমি একদম ঘুমাবে না, আমার জন্য একটু ওয়েট করো, আমি খুব শীঘ্রই ফিরে আসছি। কি হয়েছে? কোথায় যাচ্ছেন আপনি? এমন কিছু হয়নি, তুমি রিল্যাক্স হও, আমি যত সম্ভব কাজ সেরে চলে আসব। কিছু একটা তো বড়সড় হয়েছেই, আমাকে না বললে আমি আপনাকে এক পাও এগোতে দেব না। মৌ একগুঁয়ে হয়ে ঝুলল। অবশেষে আর কোনো উপায় না পেয়ে উজান বরফ শীতল কণ্ঠে সত্যিটা প্রকাশ করল। শিরিন, ললিতা আর জিহাদ, এই তিনজনকে কেউ বা কারা জঘন্য ও নির্মমভাবে খুন করেছে এবং তাদের রক্তাক্ত বডিগুলো পুলিশ স্টেশনের ঠিক উল্টো পাশের গলিতে ফেলে রেখে গেছে। সেই জন্যই তন্ময় খবর দিল, আমাকে এক্ষুনি স্পটে যেতে হবে। খবরটা বজ্রপাতের মতো এসে মৌয়ের কানে
আছড়ে পড়ল। কথাটি শোনা মাত্রই তার গায়ের প্রতিটা লোম শিহরে উঠল। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে রুদ্ধ ও কাঁপা গলায় বলে উঠল, আ আ আ আমিও আপনার সাথে যাব। জান, পাগলামি করো না প্লিজ। তুমি বাসায় সেফ থেকো। আমি কুইক ফিরছি। না, আমি একা থাকতে পারবো না। আমি আপনার সাথেই যাব। অবশেষে মৌয়ের বাঁধভাঙা জেদের কাছে হার মেনে অনিচ্ছা সত্ত্বেও তাকে সাথে নিয়ে বাইকের চাবি তুলে নিল উজান। রাত তখনও খুব বেশি গভীর হয়নি। শহরের ফাঁকা রাস্তা দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে প্রায় আধা ঘন্টার মধ্যে উজান ও মৌ তাদের কাঙ্ক্ষিত ওকস্থলে পৌঁছে গেল। ঘটনাস্থলের চারপাশ জুড়ে তখন স্বজনদের বুক ফাটা আর্তনাদ আর কান্নার রোল। শিরিন, ললিতা এবং জিহাদের পরিবারের প্রায় সবাই সেখানে উপস্থিত হয়ে অঝরে কাঁদছে। মাত্র ঘণ্টাখানেক আগেই যাদের নাম ধরে ডাকা হতো, এখন তাদের চিহ্নিত করা হচ্ছে লাশ হিসেবে। পৈশাচিক হিংস্রতায় প্রত্যেকের মুখমণ্ডল রীতিনীতি মতো তেঁতলে বিকৃত করে দেয়া হয়েছে। এত বীভৎস ও রক্তারক্তি দৃশ্য চোখে পড়তেই মৌ ভয়ে বারবার শিহরে উঠে উজানের বাহু চেপে ধরল। উজান লাশগুলোকে খুব কাছ থেকে পরখ করে দেখল। ক্ষতের ধরন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে খুনি চরম কোনো গোপন আক্রোশ ও ক্ষোভ ঝেড়েছে এদের উপর। পুলিশ টিম ইতিমধ্যেই পুরো এলাকা ঘিরে ফেলে আলামত সংগ্রহের ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। এর মাঝেই আবার পকেট থেকে উজানের ফোনটা সশব্দে বেজে উঠল। উজান ফোনের স্ক্রিনে রোহান নামটা ভেসে উঠতে দেখে খানিকটা ঘাবড়ে গেল। রোহান হুট করে এই সময় তাকে কেন ফোন দিচ্ছে তার কিছুই মাথায় ঢুকছে না। উজান ফোনটা রিসিভ না করে কেটে দিল। পরক্ষণেই মোবাইলে টুং করে একটা নোটিফিকেশন আওয়াজ হলো। রোহানের মেসেজ এসেছে। মেসেজের লেখাগুলো পড়ার সাথে সাথে উজানের কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ে গেল। সে আর এক সেকেন্ডও সেখানে দেরি করল না। তড়িঘড়ি মৌয়ের হাত শক্ত করে আঁকড়ে ধরে বাইকের দিকে নিয়ে যেতে লাগলো। মৌয়ের চোখ দিয়ে তখন অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছিল। মানুষগুলো তার সাথে যতই নোংরা বা খারাপ আচরণ করুক না কেন, তাদের জীবন এভাবে বীভৎস হত্যাকাণ্ডে শেষ হয়ে যাক তা মৌ কখনো মন থেকে চায়নি। উজানকে চঞ্চল ভঙ্গিতে পা বাড়াতে দেখে মৌ থমকে গিয়ে ব্যাকুল প্রশ্ন ছুড়ে দিল, প্রফেসর সাহেব, আমরা কোথায় যাচ্ছি? সবাই তো ওখানে। উজান কোনো উত্তর না দিয়ে সংক্ষেপে বলল, এখন কোনো কথা বলো না জান, চুপচাপ এসে বাইকে বসো। মৌ আর কোনো কথা বাড়ালো না। বাধ্য মেয়ের মতো বাইকের পেছনে গিয়ে বসল। মিনিটে 5 বাইক চালিয়ে উজান শহরের একটা নিরিবিলি ক্যাফে রেস্টুরেন্টের সামনে এসে পৌঁছালো। বাইক পার্ক করে দুজনে নেমে সেই রেস্টুরেন্টের ভেতরের দিকে পা বাড়ালো। মৌ তখন এক অচেনা আতঙ্কে উজানের বাহু শক্ত করে চেপে ধরে রেখেছে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে তাদের নির্দিষ্ট বুকিং করা টেবিলের দিকে গিয়ে দেখল রোহান তালুকদার সেখানে আগে থেকেই হাত দুটো সরিয়ে ঠান্ডা মাথায় বসে আছেন। রোহানকে দেখেই মৌ ভীতিতে খানিকটা পেছনের দিকে সরে গেল। উজান বউয়ের এই তীব্র অস্বস্তি বুঝতে পেরে পরম যত্নে তাকে রোহানের বিপরীত পাশের চেয়ারে বসিয়ে দিল এবং নিজে পাশে বসল। মৌকে সামনে বসতে দেখেই রোহান তার ঠোঁটে এক বিষাদময় হাসি ফুটিয়ে বলে উঠল, ফুল, কেমন আছিস? অবশ্য তোর তো এখন সব সময় ভালো থাকারই কথা। ভালোবাসার অনল আর দহনে তো তুই পুড়ছিস না? পুড়ছি তো কেবল আমি নিজে। উজান এক ঝটকায় টেবিল চাপড়ে ধমকে উঠল, জাস্ট শাট আপ রোহান, পিচ্চি। এখন আমার অফিসিয়াল ওয়াইফই নিজের
লিমিট ক্রস করবি না একদম। আরে ইয়ার, সামান্য কথায় এত রেগে যাচ্ছিস কেন? কুল ব্রো, জাস্ট কুল। 2 মিনিট। তারপর বেয়ারাকে ইশারা করে ডেকে বলল, ওয়েটার, 2 কাপ কুল কফি অ্যান্ড 1 কাপ চকলেট আইসক্রিম প্লিজ। মৌ চরম বিরক্তি ও আতঙ্কিত হলো। সে উজানের শার্টের হাতা টেনে হিস হিসিয়ে আওড়ালো, আমি এক্ষুনি বাসায় যাব। রোহান মৌয়ের ছটফটানি দেখে তীক্ষ্ণ গলায় বলল, ফুল, আমাকে দেখে খুব ভয় পাচ্ছিস নাকি মনে মনে তীব্র ঘৃণা করছিস? তুই যাই করিস না কেন, এসবে এখন আর এই রোহান তালুকদারের কিছু যায় আসে না। তা বললি না তো, আজকে সারপ্রাইজটা তোদের কেমন লাগলো? মৌ কপাল কুঁচকে অবাক চোখে তাকালো। রোহান কিসের সারপ্রাইজের কথা বলেছে সে কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই উজান রাগে দাঁতে দাঁত চেপে একেবারে নিচু বিষাক্ত স্বরে আওড়ালো, স্টুপিড রোহান, তিনটা প্রাণ খুন করে তুই আমাদের সারপ্রাইজ দিচ্ছিস? তুই কি জানিস কত বড় জঘন্য ক্রাইম করেছিস তুই? কেন করলি এমন জঘন্য কাজ? রোহান এবার অট্টহাসিতে ফেটে পড়ল, যেন উজান তাকে পৃথিবীর সবচেয়ে মজার কোনো জোকস শুনিয়েছে। হাসির পর তার চোখ দুটো হঠাৎ বরফের মতো শীতল ও হিংস্র হয়ে গেল। সে মৌয়ের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, শুধু 3টে নয় উজান, প্রয়োজনে 1000টা খুন করে ফেলব। যে বা যারা আমার ফুলের বিরুদ্ধে কোনো মিথ্যা এলিগেশন আনবে, এর জন্য এই রোহান তালুকদার এক ফোঁটাও অনুশোচনা বা আফসোস করবে না। আর ক্রাইম, তোর ক্রাইমের মায়ের বাপ, রাস্তাঘাটে শত শত অপরাধী ঘুরে বেড়াচ্ছে, তারা মরলে ক্রাইম হয় না, আর আমি আমার ফুলের জন্য প্রতিশোধ নিলেই যত দোষ। রোহানের মুখ থেকে এমন স্বীকারোক্তি শুনে মৌয়ের বুকের রক্ত যেন এক লহমায় হিম হয়ে গেল। সে ছানাবড়া চোখে তোতলাতে তোতলাতে বলল, র র র রোহান ভাইয়া, তুমি খুন